অনেকবারই কেঁদেছি। ফার্স্ট ডেতে যেদিন আমাদের ইন্ট্রোডাকশন ডে ছিল, কয়েকবারই মনে হয়েছে যে স্টেজে উঠলে কি হবে, কিছু যদি হয় তাহলে বাংলাদেশের নাম কোথায় যাবে। একটা ক্রাউন হোল্ডার হয় তো ওই দেশ থেকে কি সাপোর্ট করবে, ওই দেশ থেকে কতটা স্পন্সর এগিয়ে আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশকে সর্বোচ্চভাবে প্রেজেন্ট করেছেন, তো আসলেন, এই সময়টা কেমন যাচ্ছে তাই বলেন, দেশে ফিরে কেমন যাচ্ছে? আমি তো ভেবেছিলাম দেশে এসে একটু রেস্ট করব, ফ্যামিলির সাথে সময় কাটাবো, বাট এখন দেশে আসার পর মনে হচ্ছে যে আমি শুধু আর ব্যক্তিগত তানজিয়া জামান মিথিলা নেই, আমি এখন দেশের সম্পদ। সো সবাই আমাকে চায়, সবাই আমাকে দেখতে চায়, সবাই আমার কথা শুনতে চায়, ইভেন তোমরাও যে আপু কোথায় আছেন, চলেন একটা ইন্টারভিউ দিই। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমি এখন বাংলাদেশ এবং বাংলাদেশের মেয়ে। মিস ইউনিভার্স প্রেজেন্টের জন্য আপনার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা এবং লম্বা প্রস্তুতি, আসলে আমাকে একটু জানান না, যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রত্যেকটা পদক্ষেপ কি করবেন, কবে কি করবেন সেটা একদম ভেবে ক্যালকুলেশন করেই আপনি গিয়েছিলেন। ওই জার্নিটা একটু আসলে আমি শুনতে চাই। হ্যাঁ, আমার কাছে আমি পুরো ক্যালকুলেট করে গিয়েছিলাম কি পরবো, কি মেকআপ করব, কি হেয়ার করব, ওখানে কোন প্রোগ্রামের জন্য আমাকে কি কি প্রিপারেশনস নিতে হবে, মানসিক এবং শারীরিক। সো সব কিছু মিলিয়ে আমি একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। এবং সেটা কতদিনের প্রিপারেশন ছিল আপনার? মিস ইউনিভার্স হবার পরে তো আমি সময় পেয়েছি 2-2.5 মাস মতো। আর বেসিক্যালি মিস ইউনিভার্সে যাওয়ার জন্য আমার প্রিপারেশন ছিল 5 ইয়ার্স। পোশাক নিয়ে আপনি যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছেন, মানে আপনার প্রত্যেকটা গাউন, প্রত্যেকটা টপ, ওয়েস্টার্ন আউটফিট যা পরেছেন টপ নচ ছিল, এইগুলো কিভাবে কালেক্ট করেছেন এবং কিভাবে কি করেছেন একটু শুনতে চাই। কতগুলো লাগেজ আপনি এক্সট্রা নিয়ে গিয়েছিলেন? আমার কাছে টোটাল লাগেজ ছিল 15টা, ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম 8টা। ওখানে গিয়ে বিভিন্ন ডিজাইনার থেকে কাপড় নিয়েছিলাম, তো ওগুলি টোটাল মিলে আমার কাছে 15টা লাগেজ ছিল। সব কাপড়ই তো ভালো, বাট কোনটা বেশি মনে হচ্ছে যে না পরে মজা লেগেছে বেশি? আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ন্যাশনাল কস্টিউম পরে। আচ্ছা, যেহেতু দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন, মানে দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে সবাই বলে ন্যাশনাল কস্টিউম মানে বাংলাদেশের কস্টিউম। তো সেই জায়গা থেকে আমার কাছে সব থেকে ভালো লেগেছিল ন্যাশনাল কস্টিউমটা পরে। এবং ওই যে প্রপসটা পরেছিলেন, আমি শুনলাম যে 18 কেজি ওজন ছিল ওটার। তো ওটা কিভাবে ক্যারি করলেন এবং অত উঁচু হিল মানে কিভাবে করেছিলেন? এটা কি প্র্যাকটিস আগের থেকে বাসার থেকে করেছিলেন? আমি প্র্যাকটিস করেছিলাম, বাট প্রপসটা যেহেতু থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, তো প্রপসটার জন্য আমার প্র্যাকটিস করা হয়নি। বাট আগের দিন যেদিন আমাদের শো ছিল, আমাদেরকে তো আসলে বাইরের কারোর সঙ্গে দেখা করতে দেয় না, তো ওটা স্পেশাল পারমিশন নিয়েছিলাম আমি যে আমাকে একটু সময় দিতে হবে। তো সব রিহার্সাল শেষ করে, সারাদিন রিহার্সাল করে আমি হোটেলে গিয়েছিল 11:30টায়। 11:30টায় হোটেলে গিয়ে 11:30 একটু খেয়েছি, খেয়ে তারপর 2 ঘন্টা প্র্যাকটিস করেছি হোটেলের নিচে নেমে। এবং সেটার জন্য আমি মনে হয় মেইন প্রোগ্রামের আগের দিন ঘুমাতেও পারিনি, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। বাট হিল পরে প্র্যাকটিস করে মোটামুটি মাইন্ডসেট করে আমি গিয়েছিলাম যে ওকে ঠিক আছে, নাও আই ক্যান ক্যারি দিস। এত বড় মঞ্চে হাঁটছেন, আপনার তো র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা অনেক বছরের, তারপরেও থাকে না একটু বুক ধুকপুক করতো কিনা ওই সময় প্রত্যেকবার যখন স্টেজে উঠতেন? মানে তখনকার যে মাইন্ডসেট কি হতো আসলে, যে ওই আমরা যেটা বলি মানে ওয়ার্ড্রোব ম্যালফাংশনটা তো অনেক হয়, সেটা নিয়ে কোনো চিন্তা থাকতো কিনা মাথায়, যে কাপড় বেঁধে যাবে বা কিছু? আমার হয়েছিল ফার্স্ট ডেতে যেদিন আমাদের ইন্ট্রোডাকশন ডে ছিল, অনেকে দেখেওছে, অনেকে বলেওছে যে আপু আপনি মনে হয় একটু পড়ে যেতে যাচ্ছিলেন। ওটা আসলে আমি পড়ে যেতে চাইনি, ওটা স্টেয়ার্স ছিল আর কাপড়টা অনেক টাইট ছিল, যেহেতু আমার বাংলাদেশ থেকে তো ওভাবে আমি কাপড় নিতে পারিনি, মেইন কাপড়গুলি বাইরে থেকে নিতে হয়েছে। তো আমার সময় ছিল না যে আমি ওগুলি ট্রায়াল করে আবার ঠিক করব, তারপরে আমার বডি মেজারমেন্ট ওরা করে দিবে। তো ওই সময়টা আনফর্চুনেটলি আমি পাইনি। তো তারপরেও অনেক বছরের এক্সপিরিয়েন্স ছিল বিধায় আমি ম্যানেজ করেছি। মানুষ বুঝতে পারেনি যে আমি ওটা পরে আসলে কতটা স্ট্রাগল ফেস করতে হয়েছে। বাট আমার কাছে মনে হয় এই কাপড়টা পরে অনেকেই ওই জায়গাটাতে হলে পড়ে যেত, বাট আই ম্যানেজ। কয়েকবারই মনে হয়েছে যে স্টেজে উঠলে কি হবে, কিছু যদি হয় তাহলে বাংলাদেশের নাম কোথায় যাবে। এটা একটা অনেক মানসিক একটা স্ট্রেস, অগ্নি পরীক্ষা প্রতি মুহূর্তে। হ্যাঁ, কাইন্ড অফ। তো ওই জায়গা থেকে ভয় লেগেছে। তারপরে আবার মনে হয়েছে না, আমি বাংলাদেশি মেয়ে,
বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমার উপর বাংলাদেশের সম্মান নির্ভর করছে। সো আই হ্যাভ টু বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ, বিকজ আমার থ্রু দিয়ে বাংলাদেশকে পুরো বিশ্ব দেখবে। সো সেই জায়গা থেকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। মিস ইউনিভার্স বাংলাদেশে যে গ্র্যান্ড ফিনালে ছিল সেখানে তমা মির্জা আপনার বিচারক ছিলেন। তিনি তো স্বাভাবিকভাবেই মানে তো তার দায়িত্বের জায়গা থেকেও করেছেন এবং আপনাকে ভালোবেসেও করেছেন, কিন্তু জয়া আহসান যখন আপনাকে নিয়ে পোস্ট করলেন তারপরে কিন্তু বাংলাদেশের সকল তারকারা মোটামুটি বলতে গেলে জনপ্রিয় তারকারা কিন্তু আপনাকে নিয়ে পোস্ট করেছেন একাধিক। তা আমার প্রশ্ন ওটা না, আমার প্রশ্ন হচ্ছে কি আপনি তানজিয়া জামান মিথিলা বলেই কি এই সাপোর্টটা পেয়েছেন? একজন নতুন মেয়ে আসলে কিন্তু আমরা এর আগে দেখিনি। না, এখানে আসলে আমি তানজিয়া জামান মিথিলা বিধায় আমাকে সাপোর্ট করেছে ওটাও না পুরোপুরি, বাট আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, আমার তো সবার সাথে একটা সম্পর্ক আছে এবং সব থেকে বড় জিনিস দে বিলিভড অন মি। নাকি এরকম যে ও আপনাকে ভালো করতে দেখছে, ওই যে একটা আশা জাগা নিয়ে? আমি সেটাই বলছি যে ওরা আমার উপর বিলিভ করেছে, ওদের মনে হয়েছে যে বাংলাদেশকে এই মেয়েটা একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে। এবং ওভারঅল সোশ্যাল মিডিয়ার কারণে তো মানুষ দেখতেও পাচ্ছিল আমি ওখানে কি করতেছি, কি পড়ছি, মানুষের সঙ্গে কমিউনিকেট কিভাবে করছি। তো ওই জায়গাটা থেকে ওরা যখন দেখেছে যে না শি ইজ ডুইং গুড, আমার মনে হয় সেই জায়গা থেকেও হেল্প করেছে এবং সবার সাথে একটা ভালো সম্পর্কের কারণেও করেছে। বাট সব থেকে বড় যে কারণে করেছে, একটা মেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো ওই সময়ে একজন সেলিব্রিটিকে যেভাবে তার দেশকে সাপোর্ট করা প্রয়োজন সেভাবেই করেছে। আপামর জনতা তো বলতেই হয় যে পিপলস চয়েসে যেভাবে মানে প্রতি মুহূর্তে আপডেট রাখছিল এবং 21 লাখ মানুষ আমাকে ভোট করেছে, বাংলাদেশকে ভোট করেছে। তো আপনার কি সত্যি বলবেন যে যাবার আগে কি মনে হচ্ছিল যে এইভাবে দুহাত খুলে বাংলাদেশের মানুষ আপনাকে সমর্থন জানাবে? আমার এতটা মনে হয়নি, বাট আমার কোনো একটা জায়গা থেকে আমার ফিলিং ছিল যে বাংলাদেশের মানুষ আমাকে হেল্প করবে। এবং আসলে আমরা কি দেখতে চাই, আমরা দেশকে যে রিপ্রেজেন্ট করবে তার সাকসেস দেখতে চাই, তার সাকসেসটা এই জন্য দেখতে চাই তাহলে বাংলাদেশের জন্য সাকসেস। তো সেই জায়গা থেকে আমাকে ওরা যখন দেখেছে যে আমি ভালো করছি, মানুষ ইন্টারন্যাশনাল ফ্যান্স আমাকে সাপোর্ট করছে, বাংলাদেশকে সাপোর্ট করছে, তো তখন ওদের মনে হয়েছে যে না এটা তো আমাদের মেয়ে, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে। তো এই জন্য আমার কাছে মনে হয় সবাই আমাকে সাপোর্ট করেছে। গিয়েছিলেন মুকুট জয়ের আশায় এবং আপনার প্রস্তুতির কোনো কমতি আমরা দেখিনি, কিন্তু কখন জানতে পারলেন বা বুঝতে পারলেন যে বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে মুকুট জয় আসলে দুরূহ ব্যাপার? একটা বিউটি কুইন যখন কোনো দেশ থেকে বানানো হয়, ওই দেশের সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ কেমন, ওই দেশ থেকে একজন বিউটি কুইন বানালে পুরা পৃথিবী ভিত্তিক কী ধরনের ইম্প্যাক্ট হবে এবং ওকে বানানোর কারণে ইন্টারন্যাশনাল ফ্যানরা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। এবং একটা দেশের সঙ্গে গভর্নমেন্টের একটা রিলেশনশিপ থাকে এবং ট্যুরিস্ট বোর্ডকে এগিয়ে আসতে হয় যেহেতু এটা বিভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করে, তো অনেক কিছু আছে। তো যখন একটা ক্রাউন হোল্ডার হয় তো ওই দেশ থেকে কি সাপোর্ট করবে, ওই দেশ থেকে কতটা স্পন্সার্স এগিয়ে আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেছি যে যারা বড় বড় কান্ট্রি, স্যাশ কান্ট্রি স্পেশালি, তাদের জন্য অনেক বড় টিম আছে, তাদের ফ্যান্সরা ওখানে লাইক 100-200 মানুষ চলে এসেছে তাদের দেশ থেকে। লাইক মেক্সিকো তো জেতার আগে 300 মানুষ চলে আসছিল। যখন আমরা হোটেলের লবি দিয়ে যেতাম মনে হতো ফ্লোর ভেঙে পড়ে যাবে। থাইল্যান্ড যখন আসতো মনে হতো ফ্লোর ভেঙে পড়ে যাবে। ফিলিপিন যখন আসতো মনে হতো যে পুরো ঘর ভেঙে যাবে। তো একটা দেশের একটা কন্টেস্টেন্টকে নিয়ে যখন এইভাবে মানুষ মানে বিজয়ের উল্লাস করে, তখন কিন্তু এটার একটা আলাদা আমেজ আছে এবং এটা কিন্তু একদিনে হয় না, এটার জন্য সময় লাগে। আমি আমার দেশের কাউকে দোষ দিচ্ছি না, আমি আশা করছি সবাই এভাবে এগিয়ে আসবে এখন যেভাবে এগিয়ে এসেছে, বাট এটার জন্য অনেক সময় লাগবে। এবং ওখানে গিয়ে আমি যখন দেখেছি যে পুরো সিচুয়েশনটা এমন এবং যে কান্ট্রিগুলি টপ 12-এ ছিল, মোস্ট অফ দ্য কান্ট্রি থেকেই স্পন্সার্স ছিল, কোনো না কোনো জায়গা থেকে স্পন্সার্স ছিল, তো শুধু বাংলাদেশে ছিল না। সো আমি তখন বুঝেছি যে না, আই ক্যানট মেক টপ 12। এবং আমরা আরও অবাক হলাম যখন দেখলাম যে আপনি 13 মানে টপ 12 নিল আর আপনার অবস্থান 13 নম্বরে। মানে এটা খুবই প্যাথেটিক ছিল, মানে যারা এটাকে ফলো করছিল তাদের জন্য ওই সময়। এবং যখন স্বপ্নের ক্রাউনটা আরেকজনের মাথায় যাচ্ছে, যদিও আপনি তাকে হাসি মুখে দেখলাম যে আলিঙ্গন করলেন মিস মেক্সিকোকে, তো কিন্তু আসলে ভেতরে কি খুব ভেঙে পড়েছিলেন বা কান্না পাচ্ছিল কিনা দেশকে নিয়ে, যে দেশের মানুষের এত চিন্তাটা হলো না, কি হচ্ছিল? আমি অনেকবারই কেঁদেছি, অনেকবার, সামটাইমস ইমোশনালি, সামটাইমস কষ্ট লাগছে, মানুষের অনেক কথা শুনেও অনেক সময় অনেক কষ্ট লেগেছে।
তারপর মনে হয়েছে যে আমাদের এত কোটি মানুষের দেশ, যেখানে আমাদের পাশের কান্ট্রি থাইল্যান্ড, ফিলিপিন্স, হাজার হাজার লাখ লাখ মানুষ এগিয়ে আসছে তাদের দেশকে রিপ্রেজেন্ট করবার জন্য। তো সেই জায়গাতে আমরা কতটা পিছিয়ে আছি। আমরা সব কিছুর মধ্যে ধর্ম টেনে আনি, সব কিছুর মধ্যে বিভিন্ন জিনিস টেনে নিয়ে আসি। বাট এটা যে আমাদের জন্য কত বড় একটা সুযোগ যে আমাদের দেশকে আমরা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারবো। ইন্টারন্যাশনাল এটাতে কি হবে? এটাতে ইন্টারন্যাশনাল মানুষ দেখবে যে না, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এখানে গিয়ে বিজনেস করা যায়, এখানের মানুষ অনেক ভালো, এখানে ঘুরতে যাওয়া যায়। এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল জিনিসেও অনেক বড় একটা সাপোর্টের জায়গা। তো সেই জায়গা থেকে এত বড় একটা সুযোগকেও আমরা কাজে লাগাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমার খুব খারাপ লেগেছিল। আর একটা কথা জানতে চাই যে ফিলিপিনের যে মিস ফিলিপিন ছিলেন, তার সঙ্গে যেহেতু আপনার একটা কম্পিটিশন চলছিল, অনেকে বলছিল যে ভাবছিল হয়তো বা যে আপনারা ওখানেও কি মুখ দেখা দেখি বন্ধ কিনা, কথা বন্ধ করে দিয়েছেন কিনা, কি হয়েছিল আসলে ওখানে? না না না, একদমই বিষয়টা এমন ছিল না। আমার সাথে আতিক স্যার খুবই ভালো সম্পর্ক ছিল। আমরা এটা নিয়ে অনেক মজাও করতাম যে দেখো দুই কান্ট্রির মধ্যে কত ফাইট করছে, এটা করছে ওটা করছে, বাট আমাদের রিলেশনশিপ খুব ভালো ছিল। এমন কোনো ঘটনা বা এমন কোনো অভিজ্ঞতা যেটা আপনাকে আসলে সত্যি ব্রেকডাউন করে দিয়েছিল একেবারে? যেদিন আমি লাইভে এসে কেঁদেছিলাম, আমি আসলে খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ। তো ওই সময় আমার এমন ফিল হয়েছিল যখন আমি দেখছি যে সুইমস্যুট কম্পিটিশনের পরে সবাই এভাবে আমাকে অ্যাটাক করছে এবং তারা বুঝতেছে না যে এটা বাংলাদেশের জন্য কত কত বড় একটা জায়গা। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দেশের যদি এডুকেশন ব্যবস্থা এবং এই জিনিসের প্রচারণা যদি আরেকটু ভালো থাকতো, মানুষ যদি আরেকটু পজিটিভ হতো এবং মানুষ যদি বুঝতো যে এটা আসলে ইন্টারন্যাশনালি আমাদের জন্য কতটা হেল্পফুল, তো সেই জিনিসটা যদি বুঝতো তাহলে এই 18 কোটি মানুষের দেশে পাবলিক চয়েসে সবসময় বাংলাদেশ নাম্বার 1-এই থাকতো। ক্লোজ ডোর ইন্টারভিউতে যে কিনা মিস ইউনিভার্স হয়েছেন এবং তাকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, তিনি মুকুট ফিরিয়েও দিতে পারেন, আমরা শুনছি অনেক কিছু, তো তার থেকে বেশি নাম্বার পেয়েছিলেন। কি জিজ্ঞেস করেছিল আপনাকে? এটা খুব জানার ইচ্ছা। আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আমি কেন মিস ইউনিভার্স হতে চাই, আমি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চাই, আমি আমার দেশবাসীকে নিয়ে কি চিন্তা করি এবং আমার সোসাইটিতে আমি কতটা ইম্প্যাক্টফুল, আমি মানুষকে নিয়ে কি চিন্তা করি, আমার অ্যাডভোকেসি যে আমি 2016 থেকে যে আমি জিরো হাঙ্গার নিয়ে কাজ করি, সমাজ সেবা করে থাকি, এবং তোমরাও মনে হয় দেখেছো যে আমি অনেকভাবে মানুষকে অনেক ধরনের হেল্প করি এবং এটা কিন্তু আমি করি আমার আউট অফ হিউম্যানিটি, যে আমি একজন মানুষ, আমি কেন মানুষকে হেল্প করব না। আর আমরা বাংলাদেশের মতো জায়গায় থাকি যেখানে আমাদের খাবার নাই, আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের এডুকেশন নাই, আমাদের একটা বাচ্চা ছোটবেলা থেকে একটা নিউট্রিশন পেয়ে বড় হয় না। তো একটা দেশের যে এগুলি কিন্তু আমাদের বেসিক্স নাই, তো ওই বেসিক যে দেশে নাই সেই দেশের কিন্তু যার আছে সে কিন্তু একটু হলেও মানুষকে হেল্প করতে পারে। সত্যি কথা বলছি। সেই জায়গা থেকেই কিন্তু আমি মানুষকে ছোট ছোটভাবে যতটুকু পারি নিজের ক্ষমতায় নিজের টাকা দিয়ে হেল্প করেছি। ওটা শুনে আসলে ওরা অনেক ইমপ্রেস হয়ে গিয়েছে যে ও তো আসলে মানুষ হিসাবে ভালো, একটা বিউটি কুইন, তাকে মেকআপ করে কেমন লাগছে, তাকে কাপড় পরে কেমন লাগছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে সে মানসিকতাটা কেমন, ওটা ওরা দেখেছে। কথা শেষ হবে না, কিন্তু আমরা আসলে শেষ প্রান্তে চলে এসেছি, এই যে স্নানও করতে চলেছে। আমি একদম শেষ প্রশ্নটা করে ফেলি যে আপনি বলেছেন যে দেশে ফিরে এসেছেন, একটা নতুন জার্নি শুরু হবে এবং আপনি মানে আপনার ক্যারিয়ারের সবচেয়ে লাইমলাইটে আছেন এখন। এর মধ্যে একটা কাজ এসেছে থার্সডে নাইট, কিন্তু আপনি ফিল্মে বেসিক্যালি মনোনিবেশ করতে চাচ্ছেন। আমি জানতাম এই প্রশ্ন। হ্যাঁ, তো ফিল্মে মনোনিবেশ করতে চাচ্ছেন, ফিল্ম নিয়ে চিন্তা কি তাহলে? আমি আসলে চাই একটা এমন স্টোরিতে কাজ করতে, এমন জায়গায় কাজ করতে যেখানে আসলে আমি অ্যাক্টিং করতে পারি এবং একজন ভালো অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এখানে আমি আসলে নায়িকা হতে হবে, কমার্শিয়াল মুভির হিরোইন হতে হবে, এ ধরনের কোনো জিনিস আমার মধ্যে নাই। আমি একজন ভালো অ্যাক্ট্রেস হতে চাই, যেভাবে ভালো মানুষ হতে চেয়েছিলাম আমি সারা জীবন, আমি যেভাবে চেয়েছিলাম আমি একজন ভালো মডেল হতে চাই এবং আমি চাই একটা ভালো মেয়ে মানুষ হতে এবং একজন ভালো অ্যাক্ট্রেস হতে।